আমাদের আয়কর আইন নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আয়কর আইনে তো আসলে অনেকগুলো ধারা আছে এবং সবগুলো ধারা তো পড়ে মনে রাখা সম্ভব না, এবং সবগুলো থেকে প্রশ্ন হবে না। তো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসতে পারে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব, এবং এটা ছাড়াও আপনারা তো সবাই বিভিন্ন সহায়ক গাইড বই কিনেছেন, সেগুলো তো অবশ্যই দেখবেন। হ্যাঁ, তো আমি যেটা করব যে আমরা আয়কর সম্পর্কে একটা ধারণা নেব, কারণ এই যে যেগুলো এত ধারা এই অল্প সময় মুখস্থ করা কোনোভাবেই সম্ভব না। আমাদের এখন টার্গেট থাকবে যে আমাদের পরীক্ষায় পাশ করতে হবে, এটা হলো মূল টার্গেট। এর পরবর্তীতে আপনারা যদি প্র্যাকটিসে আসেন, প্রতিটা আইন যেটা আছে প্রতিটা আইন ভালো করে পড়বেন তখন প্র্যাকটিসে আসার পর। এখন টার্গেট হচ্ছে আমাদের পাশ করা। তো দেখেন, আয়কর আইন, আমাদের যে আয়কর আইনটা, এটা কিন্তু ছিল না। 2023-এ এই আইনটা করা হয়েছে। এর আগে আয়কর আইন, আয়কর বিধিমালা ছিল 1984, এটা দিয়েই চলছে। পরবর্তীতে আয়কর আইন 2023-এ এসে এই আইনটা তৈরি হয়, এবং এরপর থেকে আমরা আয়কর আইন হিসেবেই আমাদের চলে। এবং এই যে কর আইনজীবীটা কিন্তু 2023 থেকে আসছে। আর এর আগে এই কর আইনজীবীটা বিভিন্ন নাম ছিল। যেমন 2017 ছিল হলো আয়কর পেশাজীবী, নামটা ছিল 2017-তে। আর 2023 থেকে হলো আয়কর আইনটা চালু হয়েছে 2023 থেকে। হ্যাঁ, তো 2023 থেকে আয়কর আইন যখন চালু হয় তখন থেকে সে কর আইনজীবী হিসেবে পরিচয় দিতে পারে। এর আগে কিন্তু কর আইনজীবী হিসেবে বা আয়কর আইনজীবী হিসেবে সে পরিচয় দিতে পারতো না। এখন আয়কর আইন তাহলে আমাদের হচ্ছে কি, 2023 সাল, এটা হচ্ছে 12 নম্বর আইন। এবং মোট ধারা আছে কয়টা? 345টি ধারা আছে আয়কর আইনে, এবং তফসিল আছে মোট 8টি। এবং এই 8টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তফসিল হচ্ছে ষষ্ঠ তফসিলটা। খুবই প্রয়োজন হবে আপনারা যখন প্র্যাকটিসে আসবেন, তখন এই ষষ্ঠ তফসিলটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যত আলোচনা, যত আপনি রিটার্ন ফাইল করবেন, এই ষষ্ঠ ঘুরে ফিরে এই ষষ্ঠ তফসিলটাই হবে আপনাদের প্রয়োজন, খুবই প্রয়োজন। তো এখন এই যে যেগুলো এত গুরুত্বপূর্ণ না পাশ করার জন্য, আপনার এত আইন বা এতগুলো এই যে 345টা আইনও আপনার জানার দরকার নেই, এবং তফসিলও 8টা আপনার এই মুহূর্তে জানার দরকার নেই। আপনার পাশ করার জন্য যেটা প্রয়োজন সেই উপাদানগুলোই অবশ্যই এখন জানবেন। তারপরও আয়কর আইন সম্পর্কে তো একটা ধারণা দরকার আছে, কারণ আপনি রিটেন দিবেন, এরপরে ভাইভা দিবেন, অনেক প্রকার প্রশ্ন এখান থেকে করবেন। তো প্রথমে যেটা বললাম যে সহায়ক গাইড সবার কাছে আমি মনে করি আছে, এবং অবশ্যই না থাকলে অবশ্যই সংগ্রহ করবেন একটা সহায়ক গাইড, বাজারে যেগুলো আছেন। তো আপনার আয়কর আইন থেকে যে প্রশ্ন হবে, রচনামূলক প্রশ্ন হবে এবং টিকা হবে। টিকা মানে শর্ট প্রশ্ন আপনার হবে। তো আপনার যদি একটা আইন সম্পর্কে ধারণা থাকে বা একটা প্রশ্ন সম্পর্কে আপনি লিখতে পারবেন কিন্তু। যেমন আয়কর আইন 2023, এর উদ্দেশ্য প্রয়োগ ক্ষেত্রগুলো আলোচনা করুন। এটা সম্পর্কে যদি আপনার কিছু অঙ্ক, অন্তত 5-7টা বাক্য যদি মাথায় থাকে, তাহলে কিন্তু আপনি আসলে আরো 2-5টা বাক্য কিন্তু এই সম্পর্কে লিখতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু যদি আপনার ধারণাই না থাকে, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। তো এবং প্রতিটা আমি যেটা বলবো, আপনারা এই রচনামূলক যে প্রশ্ন, বড় প্রশ্নগুলো আছে, প্রথমে আপনারা কিছু জিনিস মেনটেন করবেন। এটা হলো টেকনিক, যে এটার কারণে কিন্তু আপনার মার্কটা বেশি উঠবে। আপনি কম লেখেন, বাট টেকনিক গুলো যদি ফলো করেন আপনার মার্কটা বেশি উঠবে। যেমন প্রথমে আপনি ভূমিকা দিলেন, এখানে একটু ধারণা দিলেন। হ্যাঁ, যে আপনি যে প্রশ্নটা যেমন আয় করেন দেয় এসে উদ্দেশ্য পূরক ক্ষেত্রে আলোচনা করুন, এখানে প্রথম ভূমিকা দিয়ে শুরু করলেন, এখানে 2-3টা বাক্য লিখলেন। এবং সবসময় আপনি লক্ষ্য রাখবেন, যদি আপনার ধারা মনে থাকে অবশ্যই ধারাটা উল্লেখ করবেন, এতে কিন্তু মার্ক বেশি ওঠে। তো আয়কর আইন লিখতে গেলে আয়কর আইন 2023টা অবশ্যই প্রশ্নের মধ্যে রাখবেন। যে 2023 মানে এই প্রশ্ন না, যে কোনো প্রশ্ন হইলেও যে আয়কর আইন 2023 অনুসারে বা 23 মতে বা এর রেফারেন্স দিয়ে লেখাটা লিখবেন। এটা কিন্তু আপনার খুবই মার্ক ওঠার জন্য সহায়ক হবে। এরপরে প্রথম আপনার এই যে সম্পূর্ণ প্রশ্ন তো আমরা পড়বো না, এখানে যেভাবে আছে রচনামূলক প্রশ্নটা জাস্ট কাঠামো এবং লেখার পদ্ধতিটা বা কি কি গুলো টেকনিক আপনারা অবলম্বন করবেন সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। কারণ এত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন পড়া সম্ভব না। তো প্রথমে যেটা বললাম, আপনি কয়েকটা টেকনিক, একটা বড় প্রশ্ন, রচনামূলক প্রশ্ন লিখতে গেলে যেটা প্রথমেই একটা ভূমিকা দিবেন। প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে একটা ভূমিকা দিবেন।
তারপরে একটু বিশ্লেষণ করবেন ওই প্রশ্নটা, যেমন এর উদ্দেশ্য প্রয়োগ ক্ষেত্র বলছে না, উদ্দেশ্য প্রয়োগ ক্ষেত্র এটা সম্পর্কে বিশ্লেষণ করবেন যে আয়কর আইনের প্রয়োগ ক্ষেত্র এবং এই যে যে আয়কর আইনটা তৈরি হলো এর উদ্দেশ্যটা কি, এর উদ্দেশ্যটা কি, এটা আপনি সম্পর্কে এখানে বিশ্লেষণ করবেন। ভূমিকার পরেই কি আপনি বিশ্লেষণ করবেন। এখানে যদি আপনার ধারা মনে থাকে ভালো, অবশ্যই ধারা দিবেন, আর মনে না থাকলে কিছু করার নাই, স্বাভাবিকভাবে টেকনিকে লিখে চলে যাবেন। ধারা উল্লেখ করলে অবশ্যই আপনার মার্কটা বেশি উঠবে। যেমন আইনের ধারা অনুযায়ী এর মূল উদ্দেশ্য হচ্ছে কি, ধারা 1 হচ্ছে কি সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন, এই আইন 2013 সালে কার্যকর হবে। এটা কি একটা উদ্দেশ্য না যে 2013 সালে যে আয়কর আইনটা তৈরি করা হয়েছে, এটার উদ্দেশ্যটা কি? ধারা 2 সংজ্ঞা, কর, করদাতা, আয় ইত্যাদি ব্যাখ্যা প্রদান, মানে অনেক প্রকার সংজ্ঞা এখানে আছে। 3 হচ্ছে আইন প্রযোজ্যতা, বাংলাদেশ বসবাসকারী ও নির্দিষ্ট বিদেশি আয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এরকম আপনি আরো চাইলে যদি চান যে আপনি আরো কয়েকটা ধারা দেবেন, দিতে পারেন, বাট বোঝানো হচ্ছে যে এর উদ্দেশ্যটা কি, মানে কেন এই আয়কর আইনটা তৈরি করা হলো, তার উদ্দেশ্যটা যে এই আইনের মাধ্যমে করের আওতা বৃদ্ধি, করের ফাঁকি প্রতিরোধ, ডিজিটাল ট্যাক্স সিস্টেম চালু, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা। হুম আপনি চাইলে আরো অনেক কিছু লিখতে পারেন, আমি জাস্ট সংক্ষিপ্তভাবে একটা ধারণা দেওয়ার জন্য যে এরকম প্রসেস আপনারা এইভাবে, এবং লাস্টে এসে কি করবেন যে উপসংহার দিবেন, উপসংহার দিয়ে একটু লিখে দিবেন 2-3টা বাক্য। তাহলে কি হলো, একটা আপনার এই 3টা জিনিস, যে প্রথম ভূমিকা দিলেন, পরে বিশ্লেষণ দিলেন, পরে উপসংহার দিলেন, ওই বিশ্লেষণের জায়গায় যদি অন্য কোনো শব্দ চয়ন আপনারা করতে চান করতে পারেন, এটা কোনো বিষয় না, বাট এরকম কমপক্ষে 3টা স্টেপে ভাগ করেন। হুম এতে আপনার কি হবে, মার্কটা বেশি উঠবে। আপনার কি কথা শুনতে পারছেন আমার? যদি না পারেন, না শুনতে না পারা যায়, অবশ্যই আমাকে জানাবেন। শোনা যাচ্ছে। এরপরে তো আমাদের তাহলে একটা প্রশ্ন লিখতে গেলেই প্রথমে আমাদের প্রশ্ন কিভাবে বলে বা প্রশ্ন কিভাবে চাবে উত্তর, আমাদের সেইভাবে কিন্তু উত্তর দিতে হবে। যদি বলে 10টি বাক্য, 5টি বাক্য এরকম লেখে, অবশ্যই আপনার তখন কি করবেন, 1 2 3 বা ABCD ক খ এইভাবে ব্যবহার করবেন, অথবা রোমান সংখ্যা ব্যবহার করবেন। এতে আবার সুন্দর হবে এবং মার্কটা ভালো আসবে। যদি আপনার 10টি বাক্য চাই, 5টি বাক্য এরকম উল্লেখ করে। আর যদি এই যে যে প্রশ্ন আগেরটা দেখলেন, বা এরকম যদি চাই যে আবাসিক বা অনাবাসিক করদাতার মধ্যে পার্থক্য আলোচনা করো, বা আবাসিক বা অনাবাসিক করদাতা কাহাকে বলে, যদি এই ধরনের চাই, অবশ্যই আপনারা এই ভূমিকা ব্যবহার করবেন। এবং ওই 10টি 5টা বাক্য যদি চাই, সেক্ষেত্রে অবশ্যই আপনি ভূমিকা ব্যবহার করবেন, তারপর 10টি বা 5টি বাক্য আপনি ব্যবহার করবেন, লাস্টে অবশ্যই উপসংহার দিবেন। আর যদি 10টি 5টি বাক্য কথাগুলো উল্লেখ না করে, তাহলে আপনি এইভাবে ঢালাও ভাবে বা প্যারা প্যারা করে লিখবেন, এতে সৌন্দর্য বাড়বে, আপনার মার্ক কিন্তু উঠবে এতে। আর যদি আপনি গরমে বা ঢালাও ভাবে কোনো স্ট্যান্ডার্ড ছাড়া লেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কটা কম উঠবে, কারণ এটা আপনার যেহেতু বিগত অনেক পরীক্ষায় অ্যাটেন্ড করছেন, এটা আপনারা জানেন যে যদি ইসের সৌন্দর্য না হয়, সেক্ষেত্রে কিন্তু মার্কটা বেশি ওঠে না। যেমন এখানে দেখেন, আবাসিক এবং অনাবাসিক করদাতার পার্থক্য আলোচনা করো, প্রথম ভূমিকা আপনি দিলেন, এরপরে বিশ্লেষণ। যখনই বিশ্লেষণ আসবেন, এই যে আমি যেটা বলছি যে আপনার 345টি ধারা মুখস্থ রাখা সম্ভব না, তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ যে ধারাগুলো, এগুলো অবশ্যই মনে রাখবেন, যে এইগুলো অবশ্যই আপনার কিন্তু প্রয়োজন হবে। যেমন ধারা 2-42 বলছে কি, যে আবাসিক ব্যক্তি, এখানে যেমন আমার কোন ধারাটা আমার দিতে হলো, যে এখানে বলছে আবাসিক ও অনাবাসিক করদাতা পার্থক্য আলোচনা করো, তাহলে আমার দেখতে হবে আবাসিক করদাতা কততে আছে, অনাবাসিক করদাতা কততে আছে। তা আমরা জানি ধারা 2-এ কই বলছিলাম যে সংজ্ঞা, ধারা 2টা হচ্ছে কি যত প্রকার সংজ্ঞা আছে আয়কর আইনে, তাই সেগুলো সব 2 আলোচনা করা হয়েছে ধারা। আর এই যে 2 এরপরে ব্র্যাকেট দিয়ে 42 লেখা, এটার অর্থ কি কেউ বুঝেন? বলেন তো। এটা কি কেউ বলতে পারবেন যে 2 ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 42 এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 55 লেখা, এটার অর্থ হচ্ছে ধারা 2 উপধারা হচ্ছে 42, মানে এই 2 এর ভিতরে উপধারা 42। 2 উপধারা 42-এ বলছে কি, যে আবাসিক ব্যক্তি, এবং ধারা 2-55 বলছে অনাবাসিক ব্যক্তি। তাহলে এই 2টা ধারা আপনার অবশ্যই যদি মনে থাকে, তাহলে এটা দিয়ে আপনি লেখা শুরু করলেন। এই 2টা দেওয়াতে কিন্তু আপনি কি লেখলেন বা না লেখলেন, এর থেকে গুরুত্ব হয় যখন আপনি ধারা ব্যবহার করেন, আপনার তখন মার্কটা
অটোমেটিক্যালি বেশি চলে আসে। আবার এরকম যদি হয় যে আপনাদের ধারা মনে আছে বাট উপধারা মনে নাই, সমস্যা না, আপনি ওই ধারাটা লিখে দেন। মনে করেন আপনার মনে আছে যে সংজ্ঞা যত প্রকার আছে সব দুই ধারায়, তাই দুই ধারায় যদি সংজ্ঞা থাকে তাহলে আপনার উপধারা মনে নেই। হ্যাঁ, আপনার যদি উপধারা মনে না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন, ওই ধারাটা শুধু লিখে দেবেন। ওই ধারাটা শুধু লিখে দেন, আপনার যেটা মনে থাকে সেটাই লেখেন, তাইতে আপনার কিন্তু মার্ক আসবে। অনেক সময় যদি আপনি চিন্তা করেন যে আমার ধারা মনে আছে বাট উপধারা মনে নাই, সেক্ষেত্রে সমস্যা নেই, আপনি উপধারাটা লাগেন না, বা ধারা মনে আছে উপধারা মনে নাই, তাহলে আমি এটা দেব না, না এরকম না, আপনার ধারা মনে আছে ধারাটুকুই দেন। আর যদি উপধারা থাকে তাহলে অবশ্যই উপধারা দিবেন। এখন অবশ্যই আমাদের পরীক্ষা দিতে গেলে অন্তত একটা আইন সম্পর্কে সম্পূর্ণ না পড়লে একটা ধারণা থাকা কিন্তু খুবই জরুরি। সেক্ষেত্রে হবে কি, যে আপনার কমন না পড়লেও আপনি কিছু এই বিষয়ে লিখতে পারবেন। এবং আমি সব সময় বলি, পরীক্ষার হলে আপনি কমন না পড়লেও, কমন পড়ার সম্ভাবনা খুবই কম থাকে এইসব পরীক্ষায়, না পড়লেও আপনি যদি একটু ধারণা থাকে 2-5 বাক্য যা পারেন লিখবেন। আপনি কোনো প্রশ্ন ছাড়বেন না, দেখবেন এই 2-3 করে করে আপনার 40 হয়ে গেছে। আর এটা কিন্তু আপনি 40 পাইলেই কিন্তু আপনি পাস, কোনো প্রতিযোগিতা নেই কারোর সাথে, আপনি 40 পাবেন, আপনি পাস। এরপরে দেখেন, তাহলে আমরা দেখলাম যে ধারা 2-2-42 আছে কি উপধারায় আবাসিক ব্যক্তি, ধারা 2 সাবসেকশন 55 অনাবাসিক ব্যক্তি। তা আবাসিক করদাতা বলতে কাদের বোঝায়? আবাসিক ব্যক্তি মানেই কি আবাসিক করদাতা, যে বছরে 182 দিন বা তার বেশি বাংলাদেশে অবস্থান করে। বিশ্বব্যাপী আয়ের উপর কর প্রযোজ্য, মানে আপনি যেখানেই আয় করেন সেখানেই কর প্রযোজ্য হবে। বাট আবাসিক করদাতা কি হবে, যে 182 দিন বা 182 দিন বা তার বেশি বাংলাদেশে অবস্থান করে, সে হচ্ছে কি আবাসিক করদাতা বা আবাসিক ব্যক্তি। যদি এর থেকে কম থাকে তাহলে তো আবাসিক বলা যাবে না, সে হবে কি অনাবাসিক। তাহলে এখানে আমরা আবাসিক যদি বুঝি, তাহলে অনাবাসিকটা বোঝা আমাদের জন্য কিন্তু সহজ। তাহলে অনাবাসিক করদাতা হচ্ছে নির্ধারিত সময়ের কম অবস্থান, নির্ধারিত সময় কি মানে 182 দিন বা তার বেশি বাংলাদেশে অবস্থান করতে হবে। আবাসিক করদাতা হইলে তার কি করতে হবে, 182 দিন বা তার বেশি বাংলাদেশে অবস্থান করতে হবে, তাহলে সে আবাসিক। আর যদি এটা অবস্থান না করে, এর থেকে কম হয়, তাহলে সে অনাবাসিক করদাতা হিসেবে গণ্য হবে। এবং শুধুমাত্র বাংলাদেশে অর্জিত আয়ের উপরই তার কি হবে, কর হবে। যে অনাবাসিক করদাতা, তার শুধু বাংলাদেশে অবস্থান করে যে উপার্জন করবে তার উপরই কর দিতে হবে। এরপরে দেখেন, এই কথাটুকুই আপনার বলছিল কি যে আবাসিক বা অনাবাসিক করদাতা পার্থক্য আলোচনা করো। এখন এই প্রশ্নটাই কিন্তু যদি আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিতে পারি, যেমন যদি বলা হয় যে আবাসিক এবং অনাবাসিক করদাতার সংজ্ঞা দাও, বা আবাসিক অনাবাসিক করদাতা কে, আবাসিক বা অনাবাসিক করদাতার পার্থক্য। তা এই ধরনের যে প্রশ্নই আপনার দিক, আপনার জাস্ট এইটুকু যদি ধারণা থাকে, তাহলে কিন্তু আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। মানে একটা একটা থেকে আপনার 5-7টার কিন্তু হয়ে যায়, যেভাবেই প্রশ্ন করুক, আবাসিক বা অনাবাসিক, আপনার জন্য কিন্তু ইজি হয়ে যাবে, আপনি কিন্তু এটা উত্তর করতে পারবেন। এই জিনিসগুলোই আপনারই, প্রতিটা প্রশ্ন কিন্তু হুবহু পড়া লাগে না, একটা প্রশ্ন পড়লেই দেখা যাচ্ছে ওই ক্যাটাগরি প্রশ্ন হলেই কিন্তু আপনার জন্য ইজি হবে এবং আপনি উত্তর করতে পারবেন। এরপরে দেখেন, মোট আয় নির্ধারণের পদ্ধতিগুলো আলোচনা করো। তো এখানে 32 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। আয়ের যে খাতগুলো বা এটি সবই 32 ধারায়। তো মোট আয়ের নির্ধারণের পদ্ধতি যদি আমরা আলোচনা করি, প্রথমে যেটা বললাম, ভূমিকা, কর আরোপের পূর্বে করযোগ্য আয় নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বা এর সাথে আপনি আরো অনেক কিছু লিখতে পারেন, সমস্যা নাই, এটা আপনার ভাষা অনুযায়ী লিখবেন, আপনার কিন্তু কাটবে না। আপনি একটা জিনিস মনে রাখবেন যে রচনামূলক প্রশ্ন বা এই যে বড় প্রশ্নে আপনি যাই রাখেন, আপনার মার্ক হয়তো কম দেবে বাট আপনার কিন্তু কাটবে না, আপনি একেবারে ফ্রিলি লিখে যাবেন, কোনো সমস্যা নাই। আপনি হেসিটেশন করবেন না যে না এটা লেখলাম কাটি যায় কিনা, না, আপনি স্বাভাবিক। তবে বেশি মানের লেখা যাবে না, আপনার কিন্তু নির্ধারিত, গত 24-এ যে পরীক্ষাটা হয়েছিল, আপনার জন্য নির্ধারিত থাকবে জায়গাটা, যে এই জায়গাটার ভিতরে এই প্রশ্নটার অ্যান্সার করতে হবে। এজন্য লেখায় আপনার সচেতন হইতে হবে যে বেশি বড় করা যাবে না। বড় করছেন, দেখা যাচ্ছে আপনি মূল যে কন্টেন্টটা, ওই প্রশ্নের মূল যে কন্টেন্ট বা যা উত্তর চাইছিল সেটা আপনি দিতে পারেন নাই, হাবিজাবি অনেক কিছু লিখছেন বাট ওটা দিতে পারেন নাই। এই জন্য আপনার মাথায় রাখতে হবে যে আমার জায়গা দেবে স্বল্প নির্ধারিত, ওর ভিতরে মূল যে কন্টেন্ট, যে প্রশ্নটা করছে, মূল যে আলোচ্য বিষয়টা প্রশ্নের, সেই কথাটা আমি লিখতে পারি 2 লাইন বা 5 লাইন, যেটাই আমি লিখি। তো এখানে বিশ্লেষণ করলে আমরা জানি মোট আয় ধারা হচ্ছে 32, মোট আয় নির্ধারণ। এবং আমরা জানি আমাদের 7টা ইনকাম হেডস আছে বা 7টা আয়ের খাত আছে, আয়ের উৎস বা আয়ের খাত আছে। সেটা হচ্ছে কি, চাকরি থেকে আয়, ব্যবসায় থেকে আয়, এরপরে আছে আপনার সম্পত্তি থেকে আয়, মূলধনী মুনাফা এবং অন্যান্য উৎস।
ঠিক আছে, এই যে দিয়ে পাঁচটা আছে এখানে দিছে, মোট হলো আমাকে 7টা, 7 হেড, 7টা খাতায়। এবং এই মোট আয় নির্ধারণ করতে হলে আমাদের কি ধারা 32 খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি 32 ধারা মনে রাখেন, মোট আয় সম্পর্কে যত প্রকার প্রশ্ন আসুক আপনি 32 ধারা দিয়ে লেখা শুরু করবেন। এই ধারা দেওয়াতেই আপনি দেখবেন 1-2 মার্ক এমনিতেই পাবেন আপনার। শুধু শুধু এর উপরেই আপনি যদি ধারাটাও লিখে 2-1 বাক্য লিখে দেন, তাতেও আপনার 1-2 মার্ক দিয়ে দেবে নর্মালি। আবার অনেক সময় 5 মার্কের আছে, ধরেন আপনি অনেক লেখছেন ধারাটা দেননি, দেখা যাচ্ছে এর জন্য আপনার 1 মার্ক 2 মার্ক কমাই দিল। কারণ আইন যেহেতু মূল চাইবেই কি যে খাতা দেখবে যে শিক্ষক বা যারা দেখবেন, ওনারা কিন্তু টার্গেট থাকবে ওনাদের যে সে ধারা দেশে কিনা। আপনি যখনই একটা ধারা দিবেন কি লিখলেন এর থেকে ধারাটাই তার কাছে ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এরপরে আচ্ছা দেখেন, উৎসে করকর্তন টিরের ব্যবস্থা ব্যাখ্যা করো। উৎসে করকর্তন, উৎসে করকর্তন কি বুঝেন আপনারা? কারো ধারণা আছে এই বিষয়ে, উৎসে করকর্তন? আমার কথা কি শোনা যায়? জি স্যার, শুনতেছি। টিডিএস। টিডিএস, উৎসে করকর্তনে ইংরেজি হচ্ছে টিডিএস, হ্যাঁ, সোর্স ডিডাকশন যেটা। কিন্তু এই উৎসে কর্তনটা মনে করেন আপনি চাকরি করেন, তো চাকরি করলে দেখবেন যে আপনার আহ, একটা মাসিক একটা অংশ কেটে নেয় আপনার চাকরি থেকে। যাদের 3.5 লাখ টাকা খরচ করে তাদের একটা মাসিক টাকা কেটে রাখে, বাৎসরিক দেখা যাচ্ছে তাদের সর্বনিম্ন 3,000 টাকা কাটলো। এটা হচ্ছে উচ্চ করকর্তন। আপনি সঞ্চয়পত্র কিনছেন, সঞ্চয়পত্র কিনলে দেখবেন ওখানে একটা উচ্চ করকর্তন, একটা পার্সেন্টেজ ওরা টাকা থেকে কেটে রাখে। তো এই যে যেগুলো, এগুলো হচ্ছে কি টিডিএস, ইংরেজি ট্যাক্স ডিডাকশন সোর্স, আর বাংলা যদি বলি উচ্চ করকর্তন। তো এই উচ্ছে করকর্তনের ধারা হচ্ছে কত, 87 থেকে 117 পর্যন্ত ধারাগুলো, এর ভিতরে সম্পূর্ণ আলোচনা করছে উচ্ছে করকর্তন সম্পর্কে। 87 থেকে 117, এখানে প্রতিটা সেকশনে আপনার আলোচনা করছে উচ্ছে করকর্তন নিয়ে। তা আমাদের উচ্ছে করকর্তন থেকে প্রশ্ন আসলেই কিন্তু আমরা দিয়ে দেব যে ধারা 87 থেকে 117 উচ্ছে করকর্তন। এটা দিলেই কি আপনার কিন্তু প্রশ্নের সৌন্দর্য বাড়বে এবং আপনার মার্কটা বাড়বে। তো উচ্ছে করকর্তনে কিন্তু অনেক সেক্টর আছে, শুধু বেতন আর আমি যেটা বললাম যে সঞ্চয়পত্র না, এখানে যেমন বেতন, ঠিকাদারি, সুদ আছে ভাড়া থেকে, এরকম অনেক প্রকারই থেকে উচ্ছে করকর্তন কাটা হয়। তো এই যে যেটা এটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি উচ্ছে করকর্তন যেটা, বা এটাকে কিন্তু আমরা অগ্রিম কর বলতে পারি। অগ্রিম কর কি, যেটা আমার রিটার্ন দাখিলের আগে বা ওই আমাদের ইনকামের সাথে সাথে যেটা কেটে নেয়, এটাকে আমরা অগ্রিম করও বলতে পারি। আবার আমরা উচ্ছে করকর্তনও বলতে পারি। হ্যাঁ, যেমন আপনি বেতন যখন পান, স্যালারি যাদের 3.5 লক্ষ টাকা ক্রস করে, ওদের সর্বনিম্ন ট্যাক্স কত আপনারা বলতে পারেন? সর্বনিম্ন ট্যাক্স? 15%। না, সর্বনিম্ন একজন করদাতা দেখি। ট্যাক্স পে করে। এখন তো 5,000 টাকা। হ্যাঁ, এটা আপনার বিভিন্ন লোকেশন অনুযায়ী আপনার এটা নির্ধারিত হয়। যেমন ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য 5,000 টাকা সর্বনিম্ন ট্যাক্স। মানে যে লোক 1,000 টাকা ট্যাক্স দিবে সে তারা ওই 5,000 টাকাই দিতে হবে সর্বনিম্ন। যার 1,000 টাকা মনে করেন ট্যাক্স হয়, বাট ওই লোকেশন অনুযায়ী তার দিতে হবে 5,000 টাকা। ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এবং গাজীপুর, নারায়ণগঞ্জ এরকম সিটি কর্পোরেশন, গাজীপুরে আছে আপনার 4,000 টাকা, এবং অন্যান্য বাদ বাকি যারা আছে পৌরসভা বা গ্রামের, এদের সর্বনিম্ন ট্যাক্স হচ্ছে 3,000 টাকা। মানে আপনার 1 টাকা হইলেও 3,000 দিতে হবে, এবং 3,000 হইলেও 3,000, আর বাড়তি যেটা হবে সেটা তো অবশ্যই দিবে। এটা নির্ধারণ হয় আপনার লোকেশন অনুযায়ী, মানে আপনার ইনকাম সোর্স কোথায়। জি ভাইয়া। ভাইয়া এবার তো 26, 17, 27 অর্থ করবর্ষে তো এটা চেঞ্জ হবে। এখন সাধারণের জন্য যারা পুরাতন, তারা হচ্ছে এই 5,000 টাকা, আর নতুন যে প্রথমবার দিবে তার জন্য হচ্ছে 1,000 টাকা। না না, এই এক নতুন আর কি ওই। হ্যাঁ, ওটা 26-এ ধরেন, ওটা এখনো 26-এ কি 27-এ কি হবে না হবে ওটা আমরা আলোচনায় না যাই, ওটা একটা জাস্ট প্রস্তাব করবে, ওটা আচ্ছা। পাস হবে তারপরে 1,000 টাকা। হ্যাঁ, বাট এখন আচ্ছা। আমাদের আচ্ছা। যেটা আছে 26-27-এর, 25-26-এর, এটাই যা আছে আমরা এটা পরিবর্তন হওয়া আগ পর্যন্ত আমরা এটাই ফলো করব। এবং ওই যে যেটা 1,000 টাকা ওটা প্রস্তাবিত আলোচনা চলতেছে,
এটা পাশ হওয়ার আগে তো আর আমরা বলতে পারবো না যে 1,000 টাকা ধার্য করবে। হ্যাঁ, এবার তো অনেক কিছু এরকম শোনা যাচ্ছে, এখন কতটা কার্যকরী হবে বা ই হবে আমরা বলতে পারবো না। যদি কার্যকরী হয় অবশ্যই 26-27-এ আপনারা আয় বর্ষে তখন একটা অবশ্যই পরিপত্র দিয়ে দেবে এনবিআর তাদের ওয়েবসাইটে, তখন আমরা সেই অনুযায়ী বলবো। বাট এখন পর্যন্ত যেটা বহাল আছে এবং আমাদের পরীক্ষা দেওয়া পর্যন্তই এইটাই আমাদের মেনে নিতে হবে। যদি এর ভিতরে কোনো আপডেট পরীক্ষার আগে হয়, সেক্ষেত্রে আপনারা সেটা ফলো করবেন। তো এবং এটা এটা কিভাবে নির্ধারিত, এটা কি আপনারা জানেন? এই যে যে সর্বনিম্ন ট্যাক্স, মিনিমাম ট্যাক্স যেটা, এটা কিভাবে নির্ধারিত হয়? জি ভাইয়া, এটা হচ্ছে যে সাধারণ কর মুক্ত যে সীমাটা আছে, ধরুন এখন যেটা আছে সাধারণ করদাতার জন্য 3,50,000 টাকা। কারো যদি 3,50,000 অধিক হয়, 1 টাকাও হয়, যেমন 3,50,001 টাকা যদি হয়, তাহলে সে ন্যূনতম করের আওতার মধ্যে পড়বে। এবং এটা, একদম। হ্যাঁ হ্যাঁ, এটা যদি হয় তার ওই মিনিমাম ট্যাক্স যেটা এটা দিতে হবে, এবং এটা দিতে হবে। এখন ধরেন 5,000 বা 3,000 বা 4,000, এই 5, 4, 3, তিনটা স্কেল আছে। এখন কে কি কত টাকা দেবে এটা কিভাবে বুঝবেন যে 3,000 দেবে সে ট্যাক্স, বা 4,000, 5,000? সেটা তো সে যদি সিটি কর্পোরেশন ওই যেটা বললেন স্ল্যাবের মধ্যে পড়ে 5,000, 4,000, 3,000, যদি সে ওই সিটি যে তার এলাকা সার্কেলের যে ট্যাক্স সার্কেলে তার ফাইল রিটার্ন করে, ওইটার এলাকা বিধে তখন পড়বে। তোমার 3,000 দিবে, 4,000 দিবে, না 5,000 দিবে। হ্যাঁ, এটা আপনার সব সময় মনে রাখবেন, ট্যাক্সটা ধরা হবে যে তার জব লোকেশন বা মানে ইনকাম সোর্স কোথায়, ইনকাম সোর্স কোথা থেকে সে করছে। যদি সে আপনার ঢাকা সিটি কর্পোরেশন থেকে ইনকাম করে, মনে করেন চাকরি সূত্রে সে ঢাকা সিটি কর্পোরেশনে আছে, তাহলে তার জব লোকেশন হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন, এবং ওইটার নিয়ম অনুযায়ী সে সর্বনিম্ন ট্যাক্স দেবে 5,000 টাকা। এখন আরেকজন মনে করেন আদার্স পৌরসভা যেগুলো আমাদের বা উপজেলা, থানা, জেলা পর্যায়ে আছে, তার জন্য সর্বনিম্ন ট্যাক্স হচ্ছে 3,000 টাকা। এখন কথা হচ্ছে যে অনেক সময় হয় না যে আমি 3 মাস এক জায়গা, আর 3 মাস আর এক জায়গা, পরে 4 মাস এক জায়গা, এরকম যদি হয়, যদি নর্মাল জায়গা ওইতে পৌরসভা বা থানা উপজেলায় থাকে, তাহলে তো তার কোনো ই নাই, সে 3,000 টাকাই দেবে। বাট যদি কেউ ধরেন যে ঢাকা সিটি কর্পোরেশন আছে, 6 মাস থেকে গেল, বাকি 6 মাস আপনার অন্য কোনো উপজেলায় আছে, হ্যাঁ, এরকম যদি হয়, সেক্ষেত্রে লাস্ট যেটা হয়, সাধারণত প্র্যাকটিস আমরা যেটা করি, যদি করদাতা না দিতে চায়, সেক্ষেত্রে ওই যে যে জায়গাটা সে লাস্ট ই করছে ওটা মিনিমাম ট্যাক্সটা হবে। এরপরে দেখেন এতে কি, আইনের ভাইয়া, ওই তাহলে আইনগত ভাবে এরকম কোনো ক্লজ নাই, না ওই প্র্যাকটিসের উপরেই? না না, আইনগত ভাবেও যে বললাম যে আপনার জব লোকেশন যেথায়, মানে আপনি ধরেন আপনি ঢাকা সার্কেলের আন্ডারে আপনার 3টা করা, হ্যাঁ, বাট আপনি যাই হুম, কোথাও কোনো একটা উপজেলায় জব করতেছেন, কথা কি বুঝতে জি পারছেন? উপজেলায় জব করতেন, জি তাহলে জি আপনি ওই উপজেলায় যে আপনার ইনকাম লোকেশন, ইনকাম লোকেশন যেখানে, জি। ওখানের হিসেবে আপনি বিবেচিত হবেন, আপনি যে সার্কেলের আন্ডারে ওটা বিবেচিত হবে না। বাট আপনি আবার ধরেন স্বাভাবিক একটা উপজেলায়, আপনি সার্কেল, কোন একটা উপজেলার সার্কেলে আপনি আছেন, হ্যাঁ, তো আপনি চাকরি করেন ঢাকায় বা চট্টগ্রাম সিটি বদলি কর্পোরেশন, হয়ে যেতে পারে। তাহলে আপনি ওই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে রুলস 5,000 টাকা ওটা আপনি দিবেন, ঢাকা সিটি কর্পোরেশন যে 5,000 ওটা আপনি দেবেন, মানে আপনার ইনকাম সোর্স যেটাই তাহলে ওই অনুযায়ী এটা দিবেন, আপনি যে ট্যাক্স সার্কেলের জন্য আন্ডারে সরকারি, থাকবেন। এটা ঠিকই বলতে, উনি ওই আয় লাস্ট যে আছে, মানে উনি যখন যুগ হওয়ার পর্যন্ত যে লোকেশন নিয়ে আসেন, ওইটা করে হিসাব করলেই হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর, জি ঠিক আছে। হ্যাঁ, এরপর দেখেন কর রিটার্ন দেখলে বাধ্যবাধকতা আলোচনা করুন, এটা তো অবশ্যই আপনাদের আমি শীটটা দিয়ে যাব, এবং ওই সেটা আমি বারবার বলতেছি, অবশ্যই সহায়ক একটা গাইড বাজারে যেগুলো আছে আপনি অবশ্যই রাখবেন। আমি জাস্ট একটা ধারণা বা একটা আলোচনা বা একটা গাইডলাইন যেটা বলে সেটা আপনাদের দিচ্ছি, যে কর রিটার্ন দেখলে বাধ্যবাধকতা আলোচনা করো, তাহলে এটা ওরকম আপনি ভূমিকা দিয়ে যে কর রিটার্ন দাখিল করা আইনগত দায়িত্ব।
হ্যাঁ, আইনগত দায়িত্ব বিশ্লেষণ, তাহলে কর রিটার্নে আমি কিন্তু মূল ধারাগুলো আপনাদের ধরাই দিচ্ছি যে আমরা যখন বিশ্লেষণ করব বা বিস্তারিত লিখবো, তখন আমরা কি আমরা জানি রিটার্ন দাখিল হচ্ছে 166 ধারায়, কর রিটার্ন দাখিল হচ্ছে 166 ধারা। তাহলে বিশ্লেষণে আমরা লিখতে পারি যে 166 ধারা, রিটার্ন দাখিল নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে, অনলাইন বা ম্যানুয়াল উভয় পদ্ধতিতে সম্ভব। এখন সব যেহেতু আমাদের স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে হয়ে গেছে, কিছু কিছু ব্যতিক্রম ছাড়া বাকি সবই কি অনলাইনে বাধ্যতামূলক, তাহলে আমাদের রিটার্ন দাখিল করতে হবে কি অনলাইনে। যদি আমরা এই নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করি বা যথাযথ উপায়ে যদি রিটার্ন দাখিল না করি, তাহলে আমাদের কি হবে, যে জরিমানা হবে বা অন্য যে আইনি ব্যবস্থা আছে আমাদের সেই আইনি ব্যবস্থা নেবে। তাহলে এই যে যে প্রশ্নটা সম্পর্কে যে আমাদের আছে যে কর রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা আলোচনা করুন বা সুবিধা কি বা অসুবিধা কি, এরকম যে প্রশ্ন হয় আপনি কিন্তু রিটার্ন দাখিল 166 দ্বারা রিফারেন্স দিয়ে আপনি এই কিছু কথা লিখে দিতে পারেন। সেটা যেমন রিটার্ন দিলে আপনার কি কি সুবিধা হবে এবং রিটার্ন দেওয়ার পদ্ধতি কি, এবং রিটার্ন না দিলে আপনার কি হবে, জাস্ট এই কথাগুলো যদি আপনার জানা থাকে, আপনি কিন্তু এই ধরনের যে কোনো প্রশ্ন যদি আসে আপনি কিন্তু লিখতে পারবেন, আপনার এতে কিন্তু কোনো সমস্যা হবে না। এই জন্য আপনাদের আমি মূল এই থিমটা, মানে মূল যে থিমটা, এই ধারণাটাই আপনাদের আমি দিচ্ছি যে যাতে করে আপনাদের এই ধরনের প্রশ্ন আসলে অন্তত আপনারা লিখতে পারেন। কারণ সব প্রশ্ন আমি কিন্তু আবার বলি যে কমন হবে না আপনার, আপনি প্রশ্ন পড়ে গেলেই যে অনেক প্রশ্ন পড়ছেন আপনার, তার ভিতরে কমন নাও হতে পারে এবং কমন হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনাদের প্র্যাকটিস এবং পড়াশোনার যে ধারণা থাকবে, এই ধারণা থেকেই মূল আপনাদের উত্তর করে আসতে হবে, প্রশ্ন যেরকম হবে সেই অনুযায়ী উত্তর করে আসতে হবে। এরপর দেখেন ভাই একটা হ্যাঁ বলেন। আচ্ছা, রিটার্ন দাখিলের কথা উঠছে যখন একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা টিন খুলছি কিছুদিন আগে, তারা কি জুনের আগেই রিটার্ন দাখিল করতে হবে, জিরো রিটার্ন, নাকি এর পরে দিলে হবে? এখন আমি বলি, আপনি রিটার্ন দাখিল যারা এই যে অ্যাপ্লিকেশনের উদ্দেশ্যে যারা খুলছেন, হ্যাঁ, তা নিয়ম অনুযায়ী আপনার হয় 26 27, এই যে 25 26 যে অর্থ বছর চলতেছে আপনার, এই অর্থ বছরে আপনার রিটার্ন দাখিল করা। আর আপনার আয় বছর হচ্ছে হলো 24 25, এবং আপনার অর্থ বছর হচ্ছে 25 26। আপনি এখন আর একটা সুযোগ আছে, সেটা হলো কি যে আপনি যদি রিটার্ন দাখিল না করেন, সেক্ষেত্রে আপনি 1 বছর বা 2 বছর পরেও যদি করেন, আপনার জন্য সারা বছর রিটার্ন দাখিল। তবে এটা লেট করে এখন যেহেতু অনলাইন হয়ে গেছে, এটা ঠিক হবে না। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এখনই যে কোনো সময় রিটার্ন দাখিল আপনারা করে দেন। আর জুলাই আসলে তো আপনার নতুন অর্থ বছর 26 27 শুরু হচ্ছে। ঠিক আছে। বুঝছে, জুনের মধ্যে করে দেওয়াটা মানে ভালো হবে। হ্যাঁ, এই জুন 30-এর মধ্যেই করে দেওয়াটা আমি মনে করি ভালো, এবং এই জন্য আপনারা সুযোগও নিতে পারবেন। আপনার একটা যদি আগে রিটার্ন হয় এবছর, আর সামনে বছর যদি আর একটা করেন, আপনি বিভিন্ন সুযোগে নিতে পারবেন। বিশেষ করে আপনার ফাইলে ভারী করার জন্য বা যাদের প্রয়োজন হয়, অনেক সময় পর পর দুইটা করলে ভালো ভালো হবে। এই বছর কিছু আপনি নিলেন, সামনে বছর আবার কিছু নিলেন, এইভাবে আপনাদের জন্য সুবিধা হবে, করে রাখলেন। আর আরেকটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস, যেহেতু এ পেশায় আপনি আসেন বা না আসেন, বা যারা পরীক্ষা দেবেন অবশ্যই হয়তো আজ বা কাল আসেন বা নিজেরটা করলেন, ফ্যামিলি বা আশেপাশে কলিগ যারা আছে যদি করতে চান, সেক্ষেত্রে আপনি আমি বলবো এই সাথে সাথে প্র্যাকটিসটা একটু শুরু করেন, যদি সময় থাকে নিজেরটা দিয়ে অন্তত চেষ্টা করেন বারবার। হ্যাঁ, রিটার্ন গুলো কিভাবে হয়, রিটার্ন কিভাবে করা যায়, একটু প্র্যাকটিসটা করেন, এর জন্য ভালো হবে এবং এই ক্ষেত্রে আপনার পরীক্ষার জন্য বাস্তব বা ভাইভার জন্য আপনার খুবই সহায়ক হবে। আর রিটার্নে টিকলে তো তার জন্য অবশ্যই বাধ্যতামূলক রিটার্ন সার্টিফিকেট দেখাইতেই হবে ভাইবার আগে। এখন দেখেন কর ফাঁকি ও শাস্তি সম্পর্কে আলোচনা করো। তো বিশ্লেষণ, এটা কর ফাঁকি সম্পর্কে আমাদের কোথায় আলোচনা করা আছে, ধারা 64 থেকে 276 ধারা পর্যন্ত অপরাধ এবং দণ্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে। কর ফাঁকি এবং শাস্তি এগুলো তো অপরাধ এবং দণ্ডমূলক জিনিস। তো এটা আমাদের আলোচনা করা আছে ধারা 264 থেকে 276 ধারা।
64, 65, 66 এরকম করে 276 পর্যন্ত, এর ভিতরে আপনাকে অপরাধ এবং দণ্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিভিন্ন প্রকার অপরাধ যেমন তার মাত্রা যেরকম ওইভাবে শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে অবশ্যই যদি কর ফাঁকি এবং শাস্তি সম্পর্কে কোনো প্রশ্ন আসে, আপনি লিখে দেবেন ধারা 264 থেকে 276 অপরাধ এবং দণ্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরে আপনি কর ফাঁকি দিলে কি হবে এবং তার শাস্তিগুলোকে আলোচনা করবেন। এবং এর আগে অবশ্যই আয়কর আইন 2023-এর ধারা 264 থেকে 76 এই কথাটা অবশ্যই উল্লেখ করবেন। আয়কর আইন 2023টা অবশ্যই উল্লেখ করবেন। তারপরে আপনি লিখবেন যে আয়কর আইন 2023-এর ধারা 264 এবং 76-এর অপরাধ এবং দণ্ড সম্পর্কে এই ধারাগুলো আলোচনা করা হয়েছে। এটা প্রতিটাই কিন্তু লিখবেন আয়কর আইন 2023। তা এখানে যেমন আছে কি যে মিথ্যা তথ্য দেয়া এটা কি একটা অপরাধ, আয় গোপন করা একটা অপরাধ, জাল নথি ব্যবহার করা অপরাধ। যদি এরকম করে তার কি হবে শাস্তি, জরিমানা এবং কারাদণ্ড। অবশ্যই ধারাগুলোতে আপনার দেওয়া আছে যে জরিমানা এবং কারাদণ্ড এটা নির্ধারিত নাই, বিভিন্ন শাস্তি হিসেবে, যেমন মিথ্যা তথ্য দিলে তার একরকম দণ্ড হবে, আয় গোপন করলে তারা একরকম দণ্ড হবে, জাল নথি ব্যবহার করলে তারা আর একরকম দণ্ড। এজন্য এখানে কিন্তু নির্ধারিত বলা যাচ্ছে না যে তার কত টাকা জরিমানা হবে বা কত বছর কারাদণ্ড হবে, এই কথা কিন্তু এখানে বলা যাচ্ছে না। এজন্য ওইটা আপনার জানার জন্য আপনি একটু ওই ধারাটা দেখবেন। আমি আপনাদের অনেক কিন্তু পিডিএফ দিয়ে দিছি। এই বিশেষ কিছু ধারা, আপনি সব ধারা না, বিশেষ করে আমি বলবো যে এই শীটে যে ধারাগুলো আছে অবশ্যই এই ধারাগুলো আপনার একটু ওই, আপনার আয়কর আইন যে আমি আপনাদের এটা দিয়েছি, ওই পিডিএফ গুলো দিয়েছি ওখান থেকে দেখবেন। এবং বিভিন্ন গাইড যেটা আছে ওখানে যদি থাকে, তাদের গাইডে এই ধারা সম্পর্কে কিছু থাকে, অবশ্যই দেখবেন। এরপরে যে এখানে আছে দেখেন যে আপিল ও পুনঃবিবেচনা পদ্ধতি, আপিল বা পুনঃবিবেচনা পদ্ধতি। এই আপিল সম্পর্কে বলা আছে আয়কর আইন 2023-এর 66 থেকে 285 ধারায়। এই যে যে আমি বিষয়গুলো আলোচনা করতেছি, এই বিষয়গুলো থেকেই আশা করি প্রশ্ন থাকবে, এই বিষয়গুলো থেকে প্রশ্ন থাকবে আশা করি। এজন্যই আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিচ্ছি। এবং বিশেষ করে ধারা যেটা আপনি যদি এই যে যে আমার 5-7টা দেখবেন যে আমি যে তথ্য দিচ্ছি আর একটা ইসে, যেমন ভূমিকা দিলাম, বিশ্লেষণে 2-3টা তথ্য, ধাপ সময় যা আছে, এরপরে এসে দেখেন উপসংহার। যে এই তথ্যগুলো যদি আপনি মাথায় রাখেন, আশা করি একটা প্রশ্ন সম্পর্কে আপনি লিখতে পারবেন। আর এটা যদি বাসায় বসে আপনি একটু প্র্যাকটিস করেন, তাহলে তো অবশ্যই ভালো লিখতে পারবেন। তো আয়কর আইনে আপিল সম্পর্কে এবং ট্রাইব্যুনাল আপিল ট্রাইব্যুনাল সম্পর্কে কোথায় আছে, তারা 266 থেকে 285, মানে 66 থেকে 285 আপনার আপিল কমিশনার এবং আপিল ট্রাইব্যুনাল সম্পর্কে এখানে সকল প্রকার আলোচনা করা হয়েছে আপনার। তাহলে এখানে একটা ধাপ আছে, সেটা হচ্ছে যেমন কর কমিশনার, আপিল ট্রাইব্যুনাল। প্রথম হচ্ছে আপনার ট্রাইব্যুনাল, তারপরে আপিল যাবে, তারপরে কর কমিশনার। যে 3টা ধাপ একটু মাথায় রাখবেন এবং এই 3টে সম্পর্কে একটু প্রশ্ন লিখে আসবেন ওই ধারাগুলো। এজন্য আপনি দেখবেন যে প্রতিটা গাইডেও এরকম কোনো ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা নাই, জাস্ট একটা ওরা বড় প্রশ্ন আকারে লিখে দিছে আপিল কি বা এই সম্পর্কে কিছু বেশ লিখে দিছে। আর এর সাথে যদি আপনি একটু ধারা পড়তে পারেন, তাহলে আপনার জন্য আমি বলবো যে প্রস্তুতিটা আরো ভালো হয়। শুধু ওই গাইডের পাশাপাশি আপনি যদি একটু ওই ধারাগুলো দেখতে পারেন, যেমন 266 থেকে 285 ধারাগুলো আপনি যদি দেখেন, তাহলে কিন্তু আপনার প্রস্তুতিটা আরো সুন্দর হবে। মানে আপনার যে ধরনের প্রশ্ন করবে আপনি কিন্তু প্রশ্ন কমনই পাবে বলা যায়। হ্যাঁ, আর যদি শুধু ওই গাইডটা ফলো করে আসেন, সেক্ষেত্রে আপনার প্রস্তুতিই হবে এবং ওটা যে ফেল করবেন তা না। আপনি যদি মনে রেখে লিখে আসতে পারেন ঠিকভাবে, অবশ্যই আপনি পাশ করবেন। তবে যদি আরো ভালো প্রস্তুতি নিতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে অন্তত এই যে কিছু কিছু ধারা আছে, এই ধারাগুলো একটু পড়বেন, যে ওই ধারায় কি লেখা আছে, আইনটার ওই ধারায় কি লেখা আছে এটা অবশ্যই পড়বেন। এরপর দেখেন কর অব্যাহতি ও কর রেয়াতের আলোচনা করুন। কর অব্যাহতি এবং কর রেয়াতের যে আলোচনা, এটা বলতে পারেন কিন্তু আপনাদের এক প্রকার সাজেশন দেয় যে এই ধরেন বা এই টপিক গুলো থেকে, যে কর অব্যাহতি এবং কর রেয়াত, এই টপিক গুলো থেকে আপনাদের প্রশ্নটা হওয়া খুবই আহ, প্রশ্ন হওয়ার খুবই সম্ভাবনা বেশি। যে এই টপিক গুলো থেকেই আমি মনে করি যে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আমি বলতেছি এই জন্য যে এই কর অব্যাহতি এবং কর রেয়াত, মানে এই টপিকটা যদি আপনি মাথায় রাখেন, আশা করি এখান থেকে আপনি একটা প্রশ্ন পাবেন। বাকি যে আগে দেখান আমি যে 8 নাম্বার উপরে 7 নাম্বার, ঠিক সেম জিনিসটা, যে একটা সাজেশন মনে করতে পারেন, যে ডেটা আপনাদের আমি শর্ট সাজেশন দিছি। অন্তত আর যা পড়েন এই টপিক গুলো আপনারা একটু দেখেন, যে এই টপিক গুলো দেখলে আশা করি যে আপনাদের ভালো একটা ধারণা হবে এবং আশা করি এর ভিতরেই কমন থাকবে আপনাদের।
এরপর দেখেন করযোগ্য আয়, ট্যাক্সেবল ইনকাম নির্ধারণ নীতিমালা আলোচনা করুন। তো এখানে দেখেন করযোগ্য আয় সম্পর্কে বলা আছে ধারা কত 33 থেকে 45 পর্যন্ত করযোগ্য আয় নির্ধারণের ধারা বলা আছে। তো এখানে করযোগ্য আয় বলতে আমরা জানি কি যে আমরা যে উৎস থেকে আয় করি। আপনারা কি জানেন যে কর রিটার্ন দাখিল করার জন্য আমরা কত ধারায় রিটার্ন দাখিল করি বলতে পারেন? স্যার কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে 166 দ্বারা। না, ওটা হচ্ছে রিটার্ন দাখিল, আর আমরা আয়কর রিটার্ন যখন দাখিল করি এটা হচ্ছে 180 ধারায়। হ্যাঁ, আয়কর রিটার্ন যখন আমরা দাখিল করি এটা হচ্ছে 180 ধারায় আমরা রিটার্ন দাখিল করি। আর একটা হচ্ছে যে যখন নির্ধারিত সময় চলে যায় এটা হচ্ছে স্বাভাবিক, এটাকে বলে কি স্বাভাবিক রিটার্ন দাখিল। 180 ধারা আমরা যে রিটার্ন দাখিলটা করি এটা হচ্ছে স্বাভাবিক। আর যখন নির্ধারিত সময় চলে যায়, এনবার যে সময়টা দেয়, এই নির্ধারিত সময় যাওয়ার পরে যে রিটার্নটা দাখিল করা হয় এটা হচ্ছে 175 ধারায়। এই 175 ধারায় যেটা হয় এটা হচ্ছে আপনার নর্মাল রিটার্ন বলা একে। হুম। তো যখন 175 দ্বারা আপনার রিটার্ন দাখিল হয় তখন ওটা কি করে, এনবিআর বা উপকার কমিশনার ওটা অ্যাসেসমেন্ট করে। অ্যাসেসমেন্ট বলতে কি ওটা তথ্যপত্র যাচাই করে। হ্যাঁ, আর আপনি 180 দ্বারায় দিলে আপনার যাচাই করবে না, কিন্তু 175 হলেই তারা কি অ্যাসেসমেন্ট করবেই। মানে অ্যাসেসমেন্ট করবে বলতে বোঝাচ্ছে ওই আপনার উপকার কমিশনার তারা ওই যে যে আপনার ফাইলটা, এই ফাইলটা পরীক্ষা নিরীক্ষা করবে এবং এটা আপনার জরিমানা হয় সর্বনিম্ন 1,000 টাকা। এখন কখন 80 ধারা হবে 100 আর কখন 175 হবে, একটা প্রশ্ন থাকে না? ধরেন আপনি এনবিআর আপনার সাধারণত আমাদের আয়কর আইন অনুযায়ী 1 জুলাই 1 থেকে 30 নভেম্বর এর মধ্যে আমাদের রিটার্ন দাখিল করতে হবে। বাট প্রতি বছর আপনার সরকার সময় বাড়ায়, যেমন এবারও আপনার মার্চের 31 মার্চ পর্যন্ত আপনার সময় ছিল। এখন এই যে যে 31 মার্চ পর্যন্ত সরকার সময় বাড়ালো, এই পর্যন্ত যদি আপনি রিটার্ন দাখিল করেন তাহলে 180 ধারা অনুযায়ী আপনি রিটার্ন দাখিল করবেন। বাট এর পরে যখন আপনি 1 এপ্রিল থেকে যে রিটার্ন গুলো দাখিল করবেন 30 জুন পর্যন্ত, এটি 175 ধারা অনুযায়ী হবে। আর 180 ধারায় রিটার্ন দাখিল আর 175 ধারায় আপনার রিটার্ন দাখিল করলে অনেক পার্থক্য আছে, আপনি অনেক সুযোগ পাবেন না 175 ধারায় যখন রিটার্ন দাখিল করবেন। হুম। তো এই জন্য আপনার অ্যাসেসমেন্ট হয়, ওই যে বললাম যে 175 দ্বারা, মানে ওই নির্ধারিত সময়, এনবিআর যে নির্ধারিত সময় দেয় এরপর রিটার্ন দাখিল করলেই আপনার অ্যাসেসমেন্ট করবে। মানে ওটা নিয়ে পর্যালোচনা করবে আপনার ওই যে রিটার্ন দাখিল করলেন, ওরা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখবেন। বাট 180 দ্বারাই করলে ওটা কিন্তু তারা দেখতেও পারে নাও দেখতে পারে। তো এই যে যে এরপরে কিছু টিকা আছে, এটা আপনাদের আমি দিয়ে দেব, যে কিছু টিকা আছে আপনারা এইগুলো দেখেন। হ্যাঁ, ডিজিটাল কর ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেহেতু এটা গত 4 এপ্রিল থেকে গত বছর এটা আমাদের অনলাইনে বাধ্যতামূলক করছে। ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন কি বাধ্যতামূলক করছে। তো এই ডিজিটাল কর ব্যবস্থার উপরে প্রশ্ন থাকতে পারে। হুম। কারণ সমসাময়িক এবং যেহেতু গত বছর এটা নতুন একটা পরিবর্তন আসছে, এটা সম্পর্কে একটা টিকা বা একটা বড় প্রশ্ন থাকতে পারে। তো এটা আপনাদের আমি দিয়ে দেবো, এটা যেহেতু আপনারা পাবেন, এটা বিস্তারিত এই জায়গায় আলোচনায় না যায়। এরপরে আরেকটা যেটা আমি আলোচনা করতে যাচ্ছি যে একটা গুরুত্বপূর্ণ ধারা আপনাদের এটা, যে আমরা যে যে কর আইনজীবী হব তাই না, অনেকে কিন্তু বলে যে না আইনজীবী কথাটা ব্যবহার করা যাবে না। এবং এটাতে কিন্তু অনেকে ভাইবা এবার 2024-এ 327 ধারা অনেকে ভাইবা প্রশ্ন করছে। 327 থেকে ভাইবাই কমন প্রশ্ন অনেকে করছে। এবং আপনি যেহেতু একজন আইনজীবী হবেন এটা আপনার জানা দরকার আছে যে আমি যে আইনজীবী কর আইনজীবী আমি দাবি করি এটা কোথায় আছে বা কোন আইনে কত ধারায় আমার এই এটা দিছে ক্ষমতাটা, তাই না? তো অনেকে দেখবেন বলে যে না আইনজীবী তারা যারা আয়কর আইনজীবী এই যে বলে এরা বলতে পারবে না, এরা শুধু আইটিভি বলবে বা অন্য কিছু বলবে, এরকম উপদেষ্টা বিভিন্ন বলে থাকে যে না। বাট এখানে বলে এসে দেখেন যে 327 ধারা আয়কর আইনে 327 ধারা হচ্ছে হাজিরার জন্য অনুমতি প্রতিনিধি। এই 327 ধারা অনুযায়ী আপনি কর আইনজীবী, এটা যদি কেউ বলে
যে না লেখা যাবে না বা বলা যাবে না, তাহলে এটা সম্পূর্ণ ভুল। বলে আপনার জানেন কিনা রিট হয়েছে এবার, যে যাতে আইনজীবী তারা না লিখতে পারে। বাট ওটা আমি জানি না পরবর্তীতে কি হয়েছে। যদি ওই রিট হয়, তাহলে এই আইনটা সংশোধন করার আগ পর্যন্ত কিন্তু কিছু স্যার, করা। রিট হাইকোর্ট রিটটা খারিজ করে দিয়েছে যতটুকু শুনছিলাম। আহ, একজন 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 অ্যাডভোকেট এটা নিয়ে আপিল করছিল, হ্যাঁ। মানে কর আইনজীবী লেখার কারণে ওনাদের ভাবমূর্তি কিনা ক্ষুণ্ণ হচ্ছে। হুম, পরবর্তীতে ওটার প্রেক্ষিতে উনি এটার যখন আইটিভি যখন হয়েছে, ফলাফল যখন প্রকাশিত হয়েছে, তখন তো 1 সপ্তাহ 10 দিন সবাই একটু আবেগের মধ্যে ছিল, তাই না? হ্যাঁ, মানে ফেসবুকে পোস্ট টোস্ট শুরু করে। কিন্তু আসলে এটা একটা হিংসাত্মক মনোভাবের একজন অ্যাডভোকেট এটার বিরুদ্ধে রিট করছিল। পরবর্তীতে আমি যতটুকু জানছি আর কি, এটা কতটুকু সঠিক আমি জানি না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এটা জানলাম। পরবর্তীতে শুনলাম সেটা উনি উনি যেটা নিয়ে আপিল করছে সেটা প্রত্যাহার প্রত্যাখ্যান করছে পরবর্তীতে হ্যাঁ, হাইকোর্ট। হ্যাঁ, ওটা ওটা উনি যে রিটটা করছিল, এটা ওই যে যেটা হ্যাঁ, বললেন যে এটা হিংসাত্মক ছাড়া আর কিছুই না, এবং উনি একটু ইসে আসার জন্য, কারণ যেখানে আপনার আ- আইনে বলছে আমার আপনি প্রশ্ন হচ্ছে করেন। স্যার, যে আমরা তো সবাই জানি এলএলবি পাস করলে আর বার কাউন্সিল সদস্য হলে আইনজীবী হওয়া যায়, এটা তো আমরা সবাই জানি নাকি? হ্যাঁ, কিন্তু একজন আইটিভি কিন্তু সে আইনজীবী হিসেবে দাবি করে না, সে কর আইনজীবী হিসেবে দাবি করে। হ্যাঁ, নাকি হ্যাঁ, স্যার, আমার কথা কি কোনো ভুল আছে? রাইট। মানে সে কিন্তু আপনি কিন্তু উনি অ্যাডভোকেট উনি বলবেন। উনি এটাকে উনি হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ। হ্যাঁ, এটা টোটালি। এবং এই রিটটা ওই যে যেটা বললাম না, রিটের প্রথম ডেটটা আমি জানি, যেটা কার্য তালিকায় রাখছিল না, ওটার করা হয়েছিল, পরবর্তীতে আর যায় না। আর এটা থাকবে না। এটা সাধারণত এটা যদি হাইকোর্ট কোনো দেয়, হাইকোর্ট ডিভিশন বা অ্যাপিলেট ডিভিশনে যদি কোনো রায় দেয়, তাহলে এই আইনটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে যদি অন্য যে কোনো নাম দেন, তার আগ পর্যন্ত তো বলা বলা যাবে না। আর যেখানে একটা আইন, আমারে বললো যে কর আইনজীবী আপনি, আর সে আইসে একটা রিট করে দিয়েছে তার, এবং সে রিট এই যে 327-এ দেখবেন 3, 4, 5 এই যে এইগুলো দিছিল। হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা হিংসাত্মক ছাড়া আর কোনো মনোভাব না। কারণ সে তো আর অ্যাডভোকেট পরিচয় দিচ্ছে না, সে বলতেছে কর আইনজীবী। এবং এবার 24-এ যে সার্টিফিকেট গুলো দিছে, ওখানে দেখবেন অবশ্যই কর আইনজীবী লেখছে, এবং ইংলিশে বলছে আইটিপি, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারটা ওখানে বলছে। একমাত্র বাংলাদেশ বার কাউন্সিল যাদের সনদ দেয়, তারা শুধু অ্যাডভোকেট লিখতে পারে। আর বাকি এই যে এনবিআর যে সনদটা দিবে, এরা কর আইনজীবী হবে। এবং যাদের ধারণা আছে, তারা কর আইনজীবী বলে। অনেকে আছে এর ভিতরে যে স্যার, বলে। একটা কোশ্চেন ছিল। স্যার স্যার আমার একটা কোশ্চেন ছিল, বেসিক কোশ্চেন আর কি। কোশ্চেনটা হচ্ছে, উম, যারা কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, যারা কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা, স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ, যারা কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা বার কাউন্সিল কর্তৃক অ্যাডভোকেট, তারা তারা আমি যতটুকু জানি তারা আইটিপি পরীক্ষা না দিলেও তারা বারের সদস্য হতে পারবে। কিন্তু তারা চাইলে তো আইটিপি লিখতে পারবে না, আইটিপিতে শুধুমাত্র পরীক্ষা দিয়ে পাশ করলে তারপরে গিয়ে আইটিপি লেখা যাবে নাকি? এটা হ্যাঁ, নিয়ে আমাকে একটু কনফিউশন আছে, যদি একটু বলতেন। আমি বলি, যারা বার কাউন্সিলের সনদ আছে, অ্যাডভোকেট তারা, হ্যাঁ, হুম, হুম, তারা হুম। শুধু যদি আয়কর প্র্যাকটিস করতে চায়, যে কোনো আয়কর বারের সদস্য হয়ে প্র্যাকটিস করবে, এবং সে অ্যাডভোকেট তো অ্যাডভোকেট পরিচয় দিবেই। আর এই আচ্ছা। আর যারা এই যে বললেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ইটি, বাট তারা বারের সনদ নাই, তারা কর আইনজীবী ব্যবহার করবে নামের সাথে। বারের সনদ যাদের নাই, তারা অ্যাডভোকেট ব্যবহার করতে আচ্ছা, পারবে না। আবার কে আছে? আবার অনেক, এবং পরীক্ষা দেওয়া অনেকে লাগবে না। আছে যারা বারের অ্যাডভোকেট। সদস্য হয়েছে, আবার কি পরীক্ষা? হ্যাঁ, বলেন। জি স্যার, আবার অনেকে আছে মানে আইটিপি পাস করছে আবার কারণ সদস্য হয়েছে, তারা তো দুইটাই লিখতে পারে হ্যাঁ, চাইলে। হ্যাঁ, দুইটাই লিখতে পারবে তারা অবশ্যই। এখানে আরেকটু বলি, যে মনে করেন অ্যাডভোকেট লিখলে তার কিন্তু কর আইনজীবী লেখার প্রয়োজন হয় না, বাট কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়। কেন? কর আইনজীবী লেখাটা এই জন্য হয়, আমি যেমন লিখি, কেন লিখি, যে আমি কর প্র্যাকটিস করি। অনেক অ্যাডভোকেট আছে কর প্র্যাকটিস করে না, ঠিক আছে, এজন্য ওটা দিলেই বোঝায় যে হ্যাঁ, আমি তো অ্যাডভোকেট, বাট আমি কর প্র্যাকটিসটাও করি। এটা জাস্ট বোঝানোর জন্য, এটাই যে আমি ওটা প্র্যাকটিস যেহেতু করি। অনেক অ্যাডভোকেট আছেন তারা কর প্র্যাকটিস করেন না। হুম, এটাই। আবার আরেকটা আছে, আপনি সনদ পাইছেন বাট কোনো বারের সদস্য হন নাই, আপনি কিন্তু আইনজীবী হিসেবে পরিচয় দিতে পারবেন না। আপনি এনবিআর সনদ দিছে, বার কাউন্সিল আপনাকে সনদ দিছে, বাট আপনি কোনো বারের সদস্য হন নাই। যত সময় আপনি কোনো বারের সদস্য না হবেন, আপনার যদি কেউ টাউট বলে, আপনাকে বলতে পারে। এটা কি জানেন? আপনি যখন কোন জি একটা স্যার, বারের মানে স্যার সদস্য হবেন, স্যার আইটিভি তখন পাস আপনি। করার পর
আইটিপি পাস করার পর এনবিআর এর যে বারের সদস্য হতে হবে নাকি? হ্যাঁ, যে কোনো একটা বারের, এনি হাউ, যে কোনো বাংলাদেশের একটা বারে আপনি সদস্য যদি হন, আপনি পরিচয় দিতে পারবেন আপনি কর আইনজীবী। আপনি কোনো ইসের হলে বারের সদস্য থাকলে আপনি ওইরকম কোনো বারের সদস্য হবেন, যে কোনো বাংলাদেশে আপনি অ্যাডভোকেট হিসেবে পরিচয় দিতে পারবেন। আর আপনার এটাই তো আপনার কর আইনজীবী বা এদের এরকম কোনো রুল নাই, বাট বার কাউন্সিলে তো একটা বার কাউন্সিল প্রেসিডেন্ট অর্ডার আছে 46, তার অনুযায়ী যদি আপনার যেদিন থেকে এনরোলমেন্ট ডেট, মানে আপনার ভাইবার ডেট দিবে বার কাউন্সিল, ওখান থেকে যদি আপনি 6 মাসের মধ্যে আপনি কোনো বারের সদস্য না হন, তারা চাইলে সনদ স্থগিত করতে পারে বার কাউন্সিল। আর আপনি যদি চান যে না আমি এই 6 মাস হবো না পরে হব, অবশ্যই বার কাউন্সিলে আপনার জানাইতে হবে, যে আবেদন করে জানাইতে হবে আমি এই মুহূর্তে হবো না আমি পরে হব। তাহলে বুঝেন যে বারের সদস্য হওয়াটা কত গুরুত্বপূর্ণ বার কাউন্সিলের আসাই রুলটা, বাট স্যার আইটিপি বারের এরকম নাই। আইটিপির ক্ষেত্রেও তো স্যার স্যার আইটিপি পাস করার পরও তো মানে বার আছে, বারকে জানাতে হবে নাকি যদি এখন প্র্যাকটিস না করি? আইটিপির এইটা নাই, আমি যতটা জানি আইটিপির এরকম নাই। আপনি যখন সুবিধা আপনি তখন আপনি সদস্য হবেন, তবে সদস্যই থাকাটা ভালো। কারণ আপনি যে বললাম আপনি এনবিআর এর সনদ পাইছেন মানে আপনি কর আইনজীবী, আপনি বারের সনদ পাইছেন মানে আপনি অ্যাডভোকেট, বাট সদস্য না হইলে ওই যে বলা হয় যে ই ছাড়া অভিভাবক ছাড়া যেমন হয়, ওটা অ্যাডভোকেট বলাটা যায় না। যখন আপনি বলবেন অ্যাডভোকেট তখন বলবে আপনি কোন বারের স্যার কর স্যার আইনজীবী, এনবিআর কোন এর বারের। বারের সদস্য হলে তো মনে হয় ট্যাক্স দিতে হবে। স্যার এনবিআর এর বারের সদস্য হলে মনে হয় ট্যাক্স ট্যাক্স দিতে হয়। কি নিতে হয়? মানে আমি আইটিবি কমপ্লিট করার মানে স্যার সনদ পাওয়ার পর হুম এনবিআর এর যে বার আছে না, হুম হুম। বারের সদস্য হলে কি ট্যাক্স ট্যাক্স দিতে হবে নাকি প্রতি না না, বছরে? এটা এটা আপনার কেমন, আপনি ধরেন এনবিআর এর সনদ পাইলেন, হ্যাঁ। এখন আপনি যে কোনো বারের, ধরেন ঢাকা বারের, আপনি ঢাকা ট্যাক্সিস বারের যে সদস্য আছে ওদের নিয়মটা হচ্ছে কি, আপনার সম্ভবত 1900 টাকা দিয়ে ফর্ম নেবেন। 1900 টাকা দিয়ে ফর্ম নিয়ে আপনি, ওরা আবার একটা ভাইবার জন্য ডাকে, ভাইবা নেই যে গত 24-এর এই যে কয়েকদিন আগে, গত সপ্তাহে মেবি ই দিছে ভাইবার, এটা দেওয়ার পরে প্রতিটা বারের আলাদা আলাদা ফি আছে, তাদের আলাদা আলাদা রুল আছে। ঢাকা বারের সম্ভবত 15,000 টাকা দিয়ে সদস্য হতে হয়, হ্যাঁ, এবং বাৎসরিক একটা চাঁদা আছে। এইগুলো দিলে আপনি আবার ওই পাবেন, যেমন ঢাকা বার আপনি বেনউলেন ফান্ড টান্ড বিভিন্ন সুযোগ সুবিধা সেগুলো আপনি পাবেন। এবং এটা এক একবারে এক এক রকম, স্থানীয় বার হিসেবে যার যার বিভিন্ন রুল সে সেইভাবে পরিচালিত হয়। তো যাই হোক, এটা নিয়ে আবার পরে আলোচনা করা যাবে প্রসেসটা কি। তো আমি যে যেটা আপনাদের 327 ধারা একটু দেখাতে যাচ্ছিলাম, যে আপনি একজন কর আইনজীবী, এবং এই কর কারা দাখিল নিয়ম হচ্ছে, বা আইনে আমাদের যেটা বলে যে করদাতা সেই নিজে কিন্তু কর দিতে পারে, বা তার প্রতিনিধি হিসেবে প্রথম আসে দেখেন 327-এর পদে বলছে করদাতার পিতা মাতা স্বামী স্ত্রী পুত্র কন্যা বা ভাই বোন, বা করদাতার কোনো পূর্ণকালীন নিয়মিত কর্মচারী, বা একজন কর আইনজীবী, বা একজন কর আইনজীবী। এরপরে যে অনুশীলন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বাংলাদেশ বার কাউন্সিল হিসেবে নিবন্ধিত কোনো ব্যক্তি। ওখানেও আরেকটু বলি, যারা বাংলাদেশ বার কাউন্সিলের সনদ আছে তাদের কিন্তু আইটিবি পরীক্ষা দেওয়ার লাগে না, তারা শুধু একটা বারের যে নির্ধারিত ফি আছে ওই ফি জমা করে তারা প্র্যাকটিস শুরু করবে, তাদের কোনো পরীক্ষা দেওয়া লাগে না। এবং যেমন একমাত্র ঢাকা বার আমার যতটা জানা আছে তারা ভাইবা নেয়, এরা ভাইবা নেবে, জাস্ট এদের কোনো প্রশ্ন করে না। বাট যাদের এনবিআর এর সনদ আছে কর আইনজীবী, তাদের বিভিন্ন প্রশ্ন করছে এবার, যেমন বেশ ভালো কঠিনই প্রশ্ন করছে। ঢাকা বারে যারা ঢাকা ট্যাক্স বারের সদস্য হতে গেছে, বাট যারা অ্যাডভোকেট এদের এটা কম করে, প্রশ্নটা এত কিছু করে না। আচ্ছা আসেন, ঠিক আছে লান, এটা আপনি প্র্যাকটিস শুরু করেন, এই ধরনের একটু কথা বলে ছেড়ে দেয়। ঠিক আছে, তো এখন ওই যেটা বললাম, অনেকে জানে না যে যাদের এলএলবির সনদ মানে অ্যাডভোকেট আছে, অনেক অ্যাডভোকেট 2-5 বছর প্র্যাকটিস করে, তারা জানে না যে তারা শুধু ওই তাদের দিয়ে গেজেট দিয়ে তারা সদস্য হতে পারবে। তারা ভাবে যে এটা মনে হয় আমাদের পরীক্ষা দিতে হবে, যে না, আপনার যারা বার কাউন্সিলের সনদ আছে তারা কর আইনজীবী পরীক্ষা দেওয়া লাগবে না, ওই বারের সনদ দিয়ে সে সদস্য হয়ে যাবে যে বারে সে হতে চায়। তো এই যে 327 ধারা বলে, এই যে আমরা যে কর আইনজীবীরা রিটার্ন দাখিল করি বা বিভিন্ন মামলা ফেস করি, এটা কিন্তু 327 বলে, এটা মাথায় রাখেন। এবং এখন যেটা এই যে দেখেন অনলাইনে, আমি একটু রিটার্ন নিয়ে আপনাদের সাথে 2 মিনিট একটু আলোচনা করি, একটু ধারণা রাখেন আপনারা, যে সেটা হলো কি, যে আপনি যদি একটা রিটার্ন দাখিল করতে চান, স্বাভাবিকভাবে ধরেন একজন আহ সরকারি চাকরিজীবী এবং তার সঞ্চয়পত্র আছে,
হ্যাঁ, সে কিভাবে রিটার্ন দাখিল করবে? তো প্রথমে আমাদের রিটার্ন দাখিল করতে গেলে যেটা প্রয়োজন হবে এখন, যে করদাতা পূর্বে সে যে কোনো ফোন নাম্বার দেই কি পিন খুলুক সেটা দেখার বিষয় না, বর্তমান যে করদাতা তার নিবন্ধিত সিম লাগবে, এছাড়া কোনো ওয়ে নাই। তার নিবন্ধিত সিম লাগবে। এবং আগে টিন কিন্তু যে কোনো, আমার মনে করেন আমার টিন আমি খুলবো, আমার ভাই বোন স্ত্রী বা অন্য কারো ফোন নাম্বার দিয়ে টিন খোলা গেছে, কিন্তু বর্তমান কিন্তু সেটা যায় না। করদাতার নিবন্ধিত যার নামে টিন হবে তার নিবন্ধিত সিম লাগবে, এবং তার সিম ছাড়া রেজিস্ট্রেশনও করা যাবে না এবং রিটার্ন দাখিল করা যাবে না। এটা মাথায় রাখেন, এই টুকিটাকি বিষয়গুলো আপনারা জেনে রাখেন। এবং আরেকটা আপনাদের বলবো, যেহেতু আপনারা আগ্রহী, অবশ্যই পরীক্ষাটা দেন এবং পাশ করেন। আপনার প্র্যাকটিস এখন আসেন বা পরে আসেন, অন্তত নিজের ফাইল বা কলিগ বা যে প্রতিষ্ঠানে আছেন আপনারা কিন্তু ওই প্রতিষ্ঠানের ফাইলগুলো অন্তত করতে পারবেন। আপনাদের জন্য এটা কিন্তু ভালো একটা অপরচুনিটি। এবং আপনারা আরেকটা সুযোগ পাইছেন, 2017 পরে 24-এ আপনার এই সার্কুলারটা হয়েছিল, এবং এরপরে এই যে 26-এ এসে আর একটা সার্কুলার, এত দ্রুত সার্কুলার এর আগে কখনো হয়নি। এটা আপনাদের একটা ভালো সুযোগ। তো আজকে আপনাদের সাথে এই পর্যন্ত আলোচনা করলাম। আর যেহেতু এখন বিভিন্ন যে বিদ্যুৎ বা বিভিন্ন সমস্যা সব জায়গায়, আমি আরো কিছুদিন আছি আপনাদের সাথে, আমি আপডেট জানাবো কখন আপনাদের একটু ক্লাস নেব। হয়তো একটু শিডিউল বিপর্যয় হচ্ছে আপনাদের সাথে বিদ্যুতের কারণে। ঠিক আছে, আর একটা আপনাদের একটা ইনফরমেশন দিই, আমি একটা ব্যাচ চালু করতে যাচ্ছি, ওটা অবশ্য পেইড কোর্স। এই বেসিক টু অ্যাডভান্স, মানে আপনি একটা মক্কেলের কাছ থেকে আপনি রিটার্ন দাখিলের জন্য মক্কেলের রিসিপ্ট থেকে একেবারে তার রিটার্ন ফাইল হ্যান্ড ওভার করা পর্যন্ত বিষয়গুলো নিয়ে একটা পেইড কোর্স চালু করতে যাচ্ছি। আপনার চাইলে ওখানে অংশগ্রহণ করতে পারেন, এটা আমি জানাবো। হয়তো জুন থেকে শুরু করার প্ল্যান আছে, যাতে সামনে জুলাইয়ের প্রথম থেকেই কেউ কাজ করতে চাইলেই সে যাতে ফাইল রিসিভ করতে পারে, সেরকম প্ল্যান নিয়ে একটা করার প্ল্যান আছে। আপনারা চাইলে যুক্ত হতে পারেন ওখানে। আপনাদের সময় জানাবো, এই যে গ্রুপ যেটা আছে এখানে হয়তো আমি ওটা দিয়ে দেবো, আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত, যদি আপনাদের কারো আর কোনো থাকে বলেন, তাহলে আমরা আজকে এখানে শেষ করব। এবং পরে আহ, সামনে যেদিন যদি কাল হয় সুযোগ হয় আমি জানাবো, নাহলে পরবর্তী যে কোনো দিন আবার আপনাদের আমি জানাবো। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন। সেটা হচ্ছে, যথাসময়ে যদি আয়কর রিটার্ন দাখিল করা হয়, সেটা হচ্ছে 3,000, 5,000 বা 4,000 যাই হোক, কিন্তু যখন টাইম ওভার হয়ে যায় সেটা হচ্ছে 175 দাঁড়ায়, সেই ক্ষেত্রে মানে টাকার পরিমাণ কত বাড়তে পারে বা কেমন? এটা হচ্ছে কি, যে নিয়ম হচ্ছে আপনার দৈনিক 50 টাকা হারে হবে আপনার জরিমানা হবে। হুম। এবং সর্বনিম্ন আপনার 1,000 টাকা জরিমানা। সর্বনিম্ন, এখন দেখা যাচ্ছে আপনি অনেক দিন লেট করছেন, 1-2 বছর এরকম লেট করছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ওই যে যে আবার এটার আবার কয়েকটা হিসাব আছে। যেমন আবার এটার উপকর কমিশনার উনি উপরে এখতিয়ার আছে, উনি অনেক কিছু এখানে বিবেচনা করতে পারেন। তো স্বাভাবিক ধরেন আপনি কোনো ট্যাক্স হয়নি, আপনার আপনার কোনো ট্যাক্স হয়নি, 3,50,000-এর নিচে আপনার ইনকাম, তাহলে আপনি সর্বনিম্ন 1,000 টাকা জরিমানা দিয়ে আপনার রিটার্ন দাখিল করতে হবে। এক, দ্বিতীয়ত ওই রিটার্নটা আবার অ্যাসেসমেন্ট হবে। আপনি যদি সাথে সাথে অ্যাসেসমেন্ট করায় নেন ভালো, আর না করলে পরবর্তীতে অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্টটা হচ্ছে কি, ওই রিটার্নটা আপনারা ওরা পর্যালোচনা করবে, ওরা বিভিন্ন অসঙ্গতি খুঁজবে, অসঙ্গতি খুঁজে আপনার তারা চেষ্টা করবে যে এই ফাইলটা কি আছে না আছে। আর আপনি স্বাভাবিক দিলে কিন্তু